আজকে আমি ক্লাস 10-এর 15 নম্বর চ্যাপ্টারের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারটার শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তবে শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করার আগে এই পুরো চ্যাপ্টারটার কিছু কনসেপ্ট আমি এখানে সামারাইজ করে নিয়েছি, কয়েকটা পয়েন্ট আকার লিখে নিয়েছি। এই পয়েন্টগুলোকে মনে রাখা ভীষণ জরুরি এই শর্ট কোয়েশ্চেনগুলো করার জন্যে। শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে 219 নাম্বার পেজে, 219 নাম্বার পেজে এই শর্টগুলো আছে। তো এই কোয়েশ্চেনের শর্টগুলো আলোচনা করার আগে আমি এই কনসেপ্টগুলো একবার আলোচনা করে নিই। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে স্পর্শক কী। স্পর্শক হচ্ছে এমন একটা সরল রেখা, বৃত্তের স্পর্শক হয়। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, একটা সরল রেখা কোনো বৃত্তকে যখন একটা মাত্র বিন্দুকে টাচ করবে তাহলে এই সরলরেখাটাকে এবি সরলরেখাটাকে স্পর্শক বলা হয়। যদি একের বেশি অর্থাৎ দুটো বিন্দুতে টাচ করে, এরকম যদি করে, এবি সরলরেখাটা যদি এইরকম হয় অর্থাৎ বৃত্তটাকে একের একটা দুটো জায়গায় কাট করেছে, তাহলে এটাকে স্পর্শক বলা হবে না, এটাকে ছেদক বলা হবে, ছেদক। আর এটাকে বলা হবে স্পর্শক। তাহলে স্পর্শক হতে গেলে বৃত্তকে মাত্র একটা বিন্দুতেই টাচ করতে হবে, সেটা হচ্ছে এটা। তাহলে এবিটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, এটা স্পর্শক বলা যাবে, বাট এটাকে স্পর্শক বলা যাবে না, এটা হচ্ছে ছেদক। তাহলে 1 নম্বর কনসেপ্ট বোঝা গেল স্পর্শক কী। নেক্সট হচ্ছে সাধারণ স্পর্শক কী। সাধারণ মানে বোঝা যাচ্ছে কমন, সাধারণ মানে হচ্ছে কমন, মানে দুটো বৃত্তের যদি একটা স্পর্শক থাকে সাধারণ, সেটাকে সাধারণ স্পর্শক বোঝে। মানে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের উপর দিয়ে একটা স্পর্শক, অর্থাৎ এই স্পর্শকটা এই বৃত্তেরও স্পর্শক, এই স্ট্রেট লাইনটা মানে এই সরলরেখাটা এটারও স্পর্শক, আবার এই সরলরেখাটা এই বৃত্তেরও স্পর্শক। তাহলে এই এবি সরলরেখাটাকে আমরা বলবো সাধারণ স্পর্শক, ঠিক আছে, সাধারণ স্পর্শক বলবো। এই সাধারণ স্পর্শক আবার দুই রকমের হয়, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কখন বলবো? যখন এই বৃত্ত দুটো স্পর্শকের একই দিকে অবস্থিত হবে। দেখো একটা স্পর্শক গেছে, স্পর্শকের নিচের দিকেই দুটো বৃত্ত রয়েছে, তার জন্য এটা হলো সরল সাধারণ স্পর্শক। সরল, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। সাধারণ কেন? কারণ দুটোর কমন, তাই জন্যে। আর সরল কেন? কারণ স্পর্শকের একই দিকে বৃত্ত দুটো অবস্থিত বলে সরল। আর একটা স্পর্শক হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শকটা কীরকম? তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে যদি দুটো বৃত্তের স্পর্শকের বিপরীত দিকে থাকে। মনে করো এখানে একটা স্ট্রেট লাইন গেছে, এখানে একটা বিন্দুতে এই বৃত্তকে টাচ করেছে, এই বিন্দুতে এই বৃত্তকে টাচ করেছে এই বিন্দুতে, তাহলে এই বৃত্তের স্পর্শক এটা, আবার এই বৃত্তের স্পর্শক এটা, তাহলে এই যে নাম দিলাম একটা এমএন সরল রেখাটা সাধারণ স্পর্শক, এরও আবার এরও, কিন্তু এই স্পর্শক সাধারণ স্পর্শকটাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক, কারণ এই স্পর্শকের একটা বৃত্ত রয়েছে এইদিকে আর একটা বৃত্ত রয়েছে ওই দিকে, তাই জন্য এর নাম হয়ে গেল তির্যক সাধারণ স্পর্শক। তাহলে বোঝা গেল সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। সরল মানে যখন স্পর্শকের একই দিকে থাকবে, আর তির্যক সাধারণ স্পর্শক তখনই বলবো যখন বৃত্ত দুটো স্পর্শকের বিপরীত দিকে থাকবে। এখান থেকে কোশ্চেন হয় কিন্তু। এখন কোশ্চেন হচ্ছে সরল সাধারণ স্পর্শক, দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শক কয়টা আঁকতে পারবো? একটা বৃত্তের দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শক ম্যাক্সিমাম তুমি দুটো আঁকতে পারবে, তার বেশি আঁকতে পারবে না। এটা নাম দাও সিডি। তাহলে এ একটা, দুটোর বেশি আঁকতে পারবে না, আর কখনোই কোনো দিক দিয়ে আঁকতে পারবে না। সরল সাধারণ স্পর্শক ম্যাক্সিমাম কটা আঁকা যায়? সরল সাধারণ স্পর্শক ম্যাক্সিমাম দুটো আঁকা যায়। তির্যক সাধারণ স্পর্শকও কটা আঁকা যায়? দুটো। এটা একটা, ব্যাস, আর তো আঁকা যাবে না যদি বৃত্ত দুটো পরস্পরকে টাচ না করে। কিন্তু পরস্পরকে টাচ করলে আবার তিনটে আঁকা যাবে, কারণ এই মিডিল দিয়ে একটা যাবে, যেটা একটা এদিকে একটা এদিকে, সেটার আবার একটা, ওটাও একটা তির্যক সাধারণ স্পর্শক হবে। তো যদি বলে কটা আঁকা যায়, তো তিনটেই হবে, এ একটা, তাহলে না সরি, এটা তিনটে হবে না, একটাই হবে। যদি টাচ করে তাহলে তো একটাই হবে, যদি টাচ না করে তাহলে একটা, দুটো ম্যাক্সিমাম। আর যদি বলা যায় যে দুটো বৃত্তের কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়, তাহলে সেটা হবে 4টি আঁকা যায়। দুটো বৃত্ত নিলাম, তাহলে এ একটা সরল সাধারণ স্পর্শক, এ একটা সরল সাধারণ স্পর্শক, এ একটা তির্যক স্পর্শক, এ একটা তির্যক স্পর্শক, তাহলে হচ্ছে কয়টা স্পর্শক?
4টে স্পর্শক, 1 2 3 4টে সরল সাধারণ স্পর্শক আঁকা যায়, মানে তির্যক আর সরল নিয়ে মোট। এটা অনেক সময় পরীক্ষা আসে যে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা কয়টি ম্যাক্সিমাম, সেটা হবে 4টি। এবার কনসেপ্টে আসছি, এগুলো উপপাদ্যের আকারে প্রমাণ করা হয়েছে অ্যাকচুয়ালি, তবে এই কনসেপ্টগুলোকে মনে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট বলছে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে একদম খাড়াখাড়ি লম্বভাবে অবস্থিত। এটা সবসময় লম্ব হবে। কোনো বৃত্তের যদি একটা স্পর্শক টানো, এই বৃত্তের মনে করো এটা স্পর্শক, আর এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অন্য বিন্দুগামী না, এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা একটা স্পর্শক সরি, আর এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এরা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি করবে। ঠিক আছে, যে কোনো বৃত্ত আঁকো, এখানে স্পর্শক আঁকো, এইখানে যদি ব্যাসার্ধ আঁকো, তাহলেও এরা 90 ডিগ্রি, সবসময় এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা হচ্ছে নাম্বার 4 কনসেপ্ট। এটা আমরা উপপাদ্যে প্রমাণও করে থাকি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। নেক্সট 5 নম্বর পয়েন্ট বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে কোনো দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, মানে কোনো একটা বৃত্ত নিলাম, মনে করো এখানে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু, এখান থেকে ম্যাক্সিমাম দুটো স্পর্শকই আঁকতে পারবে, তার বেশি আঁকতে পারবে না। এই একটা স্পর্শক, দুটো স্পর্শক আঁকা গেল। বলছে এই স্পর্শক দুটো তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এইখান থেকে মানে এই স্পর্শকটার দৈর্ঘ্য যা হবে, এই স্পর্শকটার দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ যদি আমি নাম দিই MN, এটা NP নাম দিই, তাহলে MN এর দৈর্ঘ্য যা হবে, PN এর দৈর্ঘ্য ঠিক তাই হবে। এটাই বলছে বহিস্থ বিন্দু সংযোগাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবং তারা কেন্দ্রে, এই কেন্দ্রে এখান থেকে এটা আর এখান থেকে এটা যদি টেনে দিই আর এখানে যদি একটা দাগ টানি, তাহলে এই কোণটা আর এই কোণটার মান সমান হবে। যত এটা যদি 60 হয়, তাহলে এটাও 60, 70, এই কোণ দুটোর মান সমান হবে সবসময়। এটা একটা কনসেপ্ট, এটাও আমরা উপপাদ্য আকারে প্রমাণ করে থাকি। তো এটা কনসেপ্ট আকারে মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন করার সময় কাজে লাগতে পারে। 6 নম্বর কনসেপ্ট হলো, 5 নম্বর হলো, 6 নম্বর হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখাংশের ওপর অবস্থিত। এটা খুব সহজ একটা কনসেপ্ট। দুটি বৃত্ত যদি ঠেকে একে অপরে টাচ করে, জাস্ট টাচ করে, একে অপরকে ঠেকে থাকে গায়ে, তাহলে স্পর্শবিন্দুটি, এই যে টাচিং পয়েন্টটা, কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখা যদি টানি, তো ওই সংযোগ রেখার ওপরে অবস্থিত হবে না, কখনো এখানে বা এখানে অবস্থিত হবে না, অবশ্যই এই সংযোগ রেখার ওপরেই থাকবে বিন্দুটা। এটাই একটা কনসেপ্ট যে দুটো বিন্দু যদি পরস্পরকে টাচ করে, তাহলে ওই টাচিং পয়েন্টটা সবসময় কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখার ওপরেই থাকবে, নিচেও থাকবে না, ওপরেও থাকবে না। দিস ইজ আ পয়েন্ট, সো দিস অলসো হ্যাভ টু রিমেম্বার। ওকে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধ দুটির যোগফলের সমান। যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে, বহিস্পর্শ মানে কি? বহিস্পর্শ মানে একটা বৃত্ত আর একটা বৃত্ত, এটা বাইরে টাচ করেছে, বাইরে টাচ করেছে, এটাকে বলা হয় বহিস্পর্শ। আর অন্তঃস্পর্শটা কি? অন্তঃস্পর্শ মানে একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, মনে করো একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, তাহলে ভিতরে টাচ করেছে, ভিতরে কোনো একটা বিন্দুতে টাচ করেছে, আর বাইরে টাচ করে, এটা বহিস্পর্শ বলা হয়, এটা অন্তঃস্পর্শ বলা হয়। যদি এই রকম হয়, বহিস্পর্শ যদি করে, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এর যদি হয় 3 সেমি, এর যদি হয় 2 সেমি, তাহলে দূরত্ব, মোট দূরত্বটা কত হবে? 3 আর 2 যোগফলের সমান হবে। এটাই বলছে যদি বহিস্পর্শ করে, তাহলে তাদের ব্যাসার্ধ দুটির যোগফলের সমান হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? ব্যাসার্ধ দুটি যোগ করলে যা হবে সেটাই হবে। এটা তাহলে গেল। এবার যদি অন্তঃস্পর্শ করে, মনে করো এইটা 5 সেমি আর এটাও মনে করো 2 সেমি, এটা 2 সেমি সাপোজ, এখান থেকে এর তো একটা ব্যাসার্ধ আছে, এর একটা ব্যাসার্ধ আছে, এটা ছোটো বৃত্তটা, তাহলে এই ব্যাসার্ধ 2 আর এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, সাপোজ 5 সেমি। তাহলে এই কেন্দ্রটা আর এই বৃত্তের, ছোটো বৃত্তের কেন্দ্র, এদের মধ্যে দূরত্ব কত হবে?
টোটালটা 5, এটুকু 2, এটুকু বাদ দিয়ে দাও, তবে না দূরত্বটা পাবা। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 সেমি। তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত হবে? 3 সেমি। অর্থাৎ বিয়োগ ফলের সমান। যদি অন্তঃস্পর্শ করে তাহলে বিয়োগ ফলের সমান, আর বহিঃস্পর্শ করলে যোগ ফলের সমান। এখানে এটা দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে শর্ট কোশ্চেন হিট করে, এখান থেকে কোশ্চেন আসে, তো এটা মনে রাখতেই হবে। অন্তঃস্পর্শ যদি করে, অর্থাৎ ভিতরে অন্তঃস্পর্শ কেমন বললাম, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কেমন হবে? ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগ ফলের সমান, বিয়োগ ফলের সমান। এখানে যোগ ফলের সমান বললাম কখন হবে? যদি বহিঃস্পর্শ করে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো অবশ্যই মনে রাখতে হবে শর্ট কোয়েশ্চেন করার জন্য। এবার চলে আসছে আমি শর্ট কোয়েশ্চেন সলভ করার জন্য। এই 219 নাম্বার পেজের আমি এখন সলভ করতে যাচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো সলভ করব। তার মধ্যে রয়েছে এমসিকিউ এ দাগের অঙ্কগুলো, তারপরে রয়েছে সত্য মিথ্যা বি দাগে, আর সি দাগে রয়েছে ড্যাশ পূরণ। তো চলো এমসিকিউগুলো প্রথমে শুরু করি। এমসিকিউগুলো প্রথম কাজ হবে ভালো করে পড়া, আর জ্যামিতির শর্ট কোয়েশ্চেন করতে হলে ছবি আঁকতে হবে। ম্যাক্সিমাম জ্যামিতির ক্ষেত্রে ছবি আঁকাটা খুবই দরকার, কারণ এমনি এমনি বোঝা খুব মুশকিল, ছবি আঁকলে অনেকটাই বোঝা যায়। ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো প্রথম পড়ো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি যদি 5 সেমি আর এও যদি 13 সেমি হয়, তাহলে এবি এর দৈর্ঘ্য কত? এবি মানে একটা নিশ্চয়ই রেখা, বুঝতে পারছো। দুটো লেটার দিয়ে কখনো কোণ বা ত্রিভুজ ডিনোট করা যায় না, তাহলে নিশ্চয়ই এবি মানে কি একটা রেখা হবে। তাহলে জিনিসটা কি, আমি একটু ছবি আঁকি তাহলেই বুঝতে পারবো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, বহিস্থ, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, ও একটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র ও নাম দিলাম। বহিস্থ এ বিন্দু থেকে, বহিস্থ একটা বিন্দু এ নিলাম, এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করা আছে। এখান থেকে একটা স্পর্শক আঁকলাম, উপরে আঁকতে পারি বা নিচে, যে কোনো একটা জায়গায় আঁকলেই হবে। একটা স্পর্শক, সরি এটা দুটো বিন্দুতে টাচ করে গেছে, একটা বিন্দুতে হবে। এটা বি বিন্দুতে স্পর্শ করেছে। ওবি, এই ওবি এর দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 5 সেমি, আর এও অর্থাৎ কেন্দ্র থেকে ওই বহিস্থ বিন্দুর দূরত্ব হচ্ছে গিয়ে 13 সেমি। তাহলে আমাকে জানতে চাইছে এবি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই স্পর্শকটা দৈর্ঘ্য, এটা এখানে দিচ্ছি, এবির দৈর্ঘ্য কত, এই স্পর্শকটার দৈর্ঘ্য জানতে চেয়েছে আমাকে। এখানে অপশান রয়েছে 12 সেমি, 13 সেমি, 6.5 সেমি আর 6 সেমি। চলো দেখা যাক এখানে কোন কনসেপ্টটা লাগবে বলো। এখানে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে, আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এই যে এই কনসেপ্টটা, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। লম্ব মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও এ বি, এটা একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটা হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এটাকে অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ বলা হয়, অর্থাৎ ওই বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে আমার অতিভুজ আর এটাকে লম্ব যদি বলি, তাহলে এটাকে ভূমি বলতে পারবো। তাহলে সেই পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা কি পাবো? অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও এর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ ওবিকে যদি লম্ব বলি, ওবি অথবা বিএ এটাকে লম্ব, এটাকে ভূমি, অথবা এটাকে লম্ব এটাকে ভূমি, যা ইচ্ছা ধরা যায়, কিন্তু অতিভুজ সবসময় ফিক্সড। অতিভুজ সবসময় সেটাই হবে, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে। তাহলে অতিভুজের স্কোয়ার ও এর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার। এখান থেকে আর আমার এবির মানটাই বের করতে হবে। তাহলে আমি এই লাইনটা এদিকে লিখি, তাহলে সুবিধা হবে। এবি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান ও এ স্কোয়ার। এখানে কিছুই করলাম না, জাস্ট এটাকে এদিকে লিখলাম, এটাকে এদিকে লিখলাম, করতেই পারি। এবি মানে এটাই বের করতে হবে, এবির মান। তাহলে এবির মান জানি না, আমি রেখে দিলাম, প্লাস ওবি স্কোয়ার, ওবির মান তো 5 বলে দিয়েছে, তাহলে ওবির জায়গায় আমি 5 লিখতেই পারি। ও এর মান 13 বলেছে, তাহলে ও এর জায়গায় 13 লিখব। তাহলে তাহলে সব বা দিতে হবে। তাহলে এবি স্কোয়ার সমান
13 স্কোয়ার, 13কে 13 দিয়ে গুণ, তার মানে 169 হয়। আর 5 স্কোয়ার মানে 25 হয়। তো এদিকে আছে প্লাস, সমানের ওদিকে গেলে -25 হয়ে যাবে। বা AB স্কোয়ার দিলাম, আর এক লাইন বাড়িয়ে দিচ্ছি, 169 থেকে 25 বাদ দিলে হয় 144। বা AB সমান, এই স্কোয়ার যদি তুলি সমানের দিকে রুট হয়ে যায়। বা AB সমান 12। AB সমান 12। তাহলে ABর যে দৈর্ঘ্য পেলাম, স্পর্শকের দৈর্ঘ্যই জানতে চেয়েছিল 12। তাহলে এইভাবে করার পর ছবি আঁকবে, এভাবে জিনিসটা বের করবে ABর মান, তারপরে উত্তর লেখার সময় লিখে দেবে এই যে 12 সেমি, অপশান এতেই রয়েছে। তাহলে লিখবে A বিকল্পটি সঠিক। এই যে 1 নম্বরের যেরকম মার্কস আছে সেরকম দেবে। 11 A দাগের একের অঙ্ক, এটা নাম্বারিং সবসময় ঠিক করে করবে। এবার লিখে দেবে এভাবে, অতএব A বিকল্পটি, এ ছোটো হাতের ছোটো হাতেই দেবে, A বিকল্পটি সঠিক, বিকল্পটি সঠিক। এইভাবে অ্যান্সার লিখবে পরীক্ষার খাতায়। 2 নম্বর কোয়েশ্চেনে আসছি এবার আমি। এবার 2 নম্বর কোয়েশ্চেন আসছি। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই যে কনসেপ্টটা আমি বোঝালাম, বহিঃস্পর্শ করে। AB বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে A ও বিন্দুতে স্পর্শ করে, তাহলে ACB এর পরিমাপ কত? তাহলে বহিঃস্পর্শ করলে কীরকমভাবে ছবিটা হয় আমি আগেই বললাম, দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে দুটো বৃত্ত, একটা বৃত্ত পরস্পরকে C বিন্দুতে, এই বিন্দুটা বহিঃস্পর্শ বিন্দুটার নাম একটা দিলাম এখানে C বিন্দু, এটার নাম দিলাম C বিন্দু, বহিঃস্পর্শ করে। AB বৃত্ত দুটি একটা সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে A ও B বিন্দুতে স্পর্শ করে, একটা সাধারণ স্পর্শক যাবে। আচ্ছা, উপরে নিচেই টানলাম আমি, ঠিক আছে, এখানে টেনে দিলাম, একটাকে A বিন্দুতে একটাকে B বিন্দুতে টাচ করেছে। তাহলে ACB এর পরিমাণ কত? ACB এর পরিমাণ কত? এই কোণটার মান কত তাই বলেছে, এই কোণটার মান কত তাই বলেছে। তো এই কোণটার মান সবসময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে, এই কোণটার মান সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ AC আর CB পরস্পর মানে লম্ব হবে আর কি। এটা একটা উপপাদ্য আসে বইয়ে তোমাদের, এক্সট্রা মানে ওটা বলা যেতে পারে, প্রয়োগ বলা যেতে পারে। এটা রয়েছে 16 নম্বর প্রয়োগে। এই যে 16 নম্বর প্রয়োগে, প্রয়োগ নাম্বার 16, এই যে RAS সমান 1 সমকোণ, এই যে RAS সমান 1 সমকোণ, এটা সবসময় 90 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে, এটা এখানে প্রমাণ করার দরকার নেই, এখানে মাত্র 1 নাম্বার পাবে, MCQতে রয়েছে। জাস্ট ACB এর পরিমাপ কত বলেছে, তুমি অপশান D বিকল্পটি সঠিক লিখে দেবে। ছবি আঁকতে চাইলে আঁকবে, সমস্যা নেই, D বিকল্পটি সঠিক এটা লিখে দিলে হবে। এই কীভাবে 90 ডিগ্রি হলো ওটা করতে গেলে একটা উপপাদ্য আসে, বড় প্রমাণ করতে হবে। এই 1 নম্বর কোয়েশ্চেনের জন্য ওটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। 3 নম্বর কোয়েশ্চেন বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে P একটি বিন্দু, P বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য PQ এবং PR, PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল কত? দেখো এটা করো, দেখো সবসময় একটা ছবিটা এঁকে নেবে আর পড়াটা ভালো করে বুঝবে। কোয়েশ্চেন যে বুঝে যায় সে অর্ধেক অঙ্ক পেরে যায়, ঠিক আছে। 3 নম্বর কোয়েশ্চেন, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ 5 সেমি, ঠিক আছে। ও বিন্দু থেকে 13 সেমি দূরে, এখান থেকে 13 সেমি দূরে, এখান থেকে একটা বিন্দু P যা যা বলেছে সেভাবে আঁকবো। P বিন্দু থেকে বিদ্যুৎটির স্পর্শকের দৈর্ঘ্য PQ এবং PR। মনে করো দুটো স্পর্শক, এইখানে একটা স্পর্শক হাত দিয়ে আঁকছি আমি, আর এইখানে একটা স্পর্শক। এখানে অতটা আঁকা অ্যাকুরেট হওয়ার দরকার নেই, জাস্ট বোঝা গেলেই হবে। PQ এখানে একটা, আর PR দুটো স্পর্শক। তাহলে PQOR, PQO, আচ্ছা ও একটা কেন্দ্রের নাম দিয়েছে, OR। এই যে চতুর্ভুজ তৈরি হয়েছে, একটা চতুর্ভুজ হয়নি, একটা এই যে চতুর্ভুজ তৈরি হয়েছে, চতুর্ভুজ না এটা, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, চতুর্ভুজ তৈরি হয়েছে। এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত তাই বলেছে।
জাস্ট ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো এটা 5 সেমি বলেছে আর এই দূরত্বটা 13 সেমি, এটা বলে দিয়েছে বইয়ে, এই যে 13 সেমি। তাহলে আমাকে কি করতে হবে, দেখো চতুর্ভুজটার মাঝ বরাবর এই যে দাগটা আছে দূরত্বটা, এটা এই চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, উপরে একটা অর্থাৎ কিউ ও